অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার মতামত বিএনপির। সংস্কার ও গণহত্যার বিচার চায় রাজনৈতিক দলগুলো। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ইসলামবাগের ভবনের আগুন, কোনো হতাহত নেই, সূত্রপাত খুঁজছে ফায়ার সার্ভিস। বাংলাদেশকে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, মূল্য ও কর ছাড় দিতে রাজি নয়, বকেয়া পরিশোধে গতি বাড়াবে ঢাকা। এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি, নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকেই এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকেই নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে, সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি চলতি বছরেই জাতীয় নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনকেই সরকারের প্রধান লক্ষ্য করার তাগিদ দিয়ে তারা বলেন, দলীয় ফায়দা হাসিলের চেষ্টা না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নেতারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠন। বৈঠক থেকে বের হয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, গণহত্যার বিচার এবং সংস্কারের পাশাপাশি এবছরের নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং উদ্দেশ্য হাসিল না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনার কথা জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে, ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগে সংসদ নির্বাচন চায় বিএনপি, আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি আছে, জটিলতা আছে, সেইগুলি দূরীভূত করে নির্বাচনকে ত্বরান্বিত করা, এটাই আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে, জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। সভায় দ্রুত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তাগিদও দেয় রাজনৈতিক দলগুলো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমতের বৈঠক শেষে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ারও মতামত দেন তিনি। সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে। দলগুলো সেটা নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে জাতীয় নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারের চূড়ান্ত ফয়সালা চেয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমতের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান। সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অব দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। ঐক্যমত্য নিয়ে দ্বিধা বা শঙ্কার কোনো সুযোগ নেই বলেও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, 32টি রাজনৈতিক দল ও জোটের 100 জন প্রতিনিধি অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে ঐক্যমত্য কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। জাতীয় ঐক্যমতের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে। সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।
হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেয়ার সুযোগ নেই, এমনকি এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধি বিধান বইয়ের মোড়ক উন্মোচন শেষে একথা জানান তিনি। এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান বইটি প্রকাশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। কোরআন হাদিসের আলোকে ইসলামী রীতিতে জীবনযাপন পরিচালনার বিষয়টি বইয়ে উঠে এসেছে। সঠিক দিক নির্দেশনায় এটি ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন বলেন, আপনার ইকোনমি বলেন, জাকাত বলেন, এভরিথিং এই বইয়ের ভিতরে সুন্দর করে একটা রেফারেন্স সহ এবং রেফারেন্সের নাম্বার সহ লেখা। মুসলিমদের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্যার সমাধান নিয়েই এ বই, জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। সার্বিক বিষয়ে উনি মত প্রকাশ করেছেন এবং এটা দালিলিকভাবে কোরআন এবং হাদিসের দালিলিক অনুসরণ থেকে উনি বিষয়টি উপস্থাপন করেছেন। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ও জামানত বাতিল করে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানু উপস্থিত ছিলেন। অমর 21 বইমেলার 507 নম্বর স্টলে পাওয়া যাবে ইসলামী বিধিবিধান বইটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল 10:30টায় এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান, এবার ডিসি সম্মেলনে 34টি কার্য অধিবেশন হবে। সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে 1245টি প্রস্তাব পেয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, যার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে 354টি প্রস্তাবের উপর আলোচনা হবে। মরণাস্ত্র ও ছড়াগুলি ব্যবহার নিষিদ্ধের প্রস্তাবও করেছেন জেলা প্রশাসকরা। প্রায় 1250 প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে আমরা 354টি প্রস্তাব বাছাই করেছি। সেটার আমাদের একটা ভিত্তি আছে, সেটি হলো ওই রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলির সাথে আমরা রিকনসাইল করে নিন এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয়ের প্রস্তাব বিভিন্ন জেলা থেকে আসে। যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গেল 24 ঘন্টায় আরও 477 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে 870 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন মোট 1347 জন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। বলা হয়েছে, গ্রেফতারের পাশাপাশি গেল 24 ঘন্টায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 3টি ছুরি, 2টি রামদা এবং 3টি হ্যামার উদ্ধার করা হয়েছে। গেল সপ্তাহের শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 4458 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ইসলামবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ও স্থানীয়দের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচ তলায় প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি, আর কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় ইসলামবাগের একটি ভবনে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করে লালবাগ ফায়ার স্টেশনের 2টি, হাজারীবাগের 2টি, পলাশীর 2টি, সিদ্দিক বাজারের 2টি ইউনিট সহ মোট 8টি ইউনিট। ভবনটির উপরে ভাড়াটিয়ারা পরিবার নিয়ে বসবাস করলেও নিচে প্লাস্টিক কারখানা ছিল।
আর তাতেই বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বলছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আমাদের এই নদী থেকে পানি উঠানো খুব কষ্ট ছিল, ফায়ার সার্ভিসের বাইরে অনেক চেষ্টা করছে, তারপরে আপনার নদী থেকে পানি যথেষ্ট পরিমাণ দেওয়ার পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। 8-10 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, বাড়ি টাড়ি সহ। মানে 2-3টা বাড়ি জ্বলছে, তো বাড়ি টাড়ি করা মানে সম্পূর্ণ নির্মাণ সহ, কারখানাদারের দানা টানা, অর্ডার মেশিন সব সহ। আমার ব্যবসা বাণিজ্যতে এই পুঁজি আমার এখন শেষ, আমি পথের ফকির এখন। এছাড়াও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবনের নিচতলায় প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। ইসলামবাগে যখন আগুন লাগে তখন আগুনটা সব ভয়াবহ হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন এবং হাজারীবাগ ফায়ার স্টেশন একই সাথে মুভ করাই আমরা, এবং 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি, আসার সাথে সাথে চারিদিক দিয়ে অ্যাটাক করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আগুনটা নিয়ে এনেছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলিমুজ্জামান সাফন রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার 3য় পর্বের 2য় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকেই তালিম চলছে প্রতিটি খিত্তায়। পরিবার পরিজন ছেড়ে ইজতেমায় আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বলেন, তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে এক হতে চান তারা। 2 দল আমরা যারা আছি মোটামুটি জুবাইর গ্রুপ আর এই যে বলে 7 গ্রুপ, 2 দল একত্রিত হওয়া ভালো। আমরা আলেমদের সম্মান করি, তারা তোমাদের মাথার তাজ। আমরা এক হইয়া ভিন্ন ভিন্ন মতে এক নেতৃত্বে এক ইতো করি আমরা চলি, কোনো সমস্যা নাই। পরিবারের কথা তো মনে উঠে না এই জায়গায় আসলে। আল্লাহর কাছে আসে, আল্লাহ রাস্তায় আসে, আল্লাহ রাস্তায় থাকবার জন্য চেষ্টা করে। সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ রাসূল তরিকে জীবনযাপন করতে পারে, এটাই কাজ, এটাই জিম্মাদারি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করা হয়েছে। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। এবারের পর্বে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।